তাহলে নমিনাল, অর্ডিনাল, রেশিও আর ইন্টারভেল। আরেকভাবে ভাগ হচ্ছে। নমিনাল কোনগুলো? মনে করো কোনো একটা জায়গা রেসিডেন্সিয়াল বা কোনো একটা জায়গা মার্কেট এরিয়া, শুধু নামের মাধ্যমে আমি তাকে ভাগ করে দিচ্ছি, তো সেটা নমিনাল ডেটা। অর্ডিনাল মানে গুড, বেটার, বেস্ট। ফর এক্সাম্পল, আমি তোমাদের সমস্ত স্টুডেন্টকে একটা পরীক্ষা নিলাম এবং সেইটাকে আমি 3টে গ্রেডের স্টুডেন্টদের বলে দিলাম যে দেখ, যারা এ গ্রেড পেয়েছে তারা সব থেকে ভালো, বি হচ্ছে মাঝামাঝি, সি হচ্ছে খুব খারাপ। তো এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এই যে গ্রেড সিস্টেমটা যে অর্ডিনাল। রেশিও হচ্ছে যে আমি মনে করো এ বছরের স্টুডেন্টের সাথে আগের বছরের স্টুডেন্টের আমি একটা রেশিও করলাম, যে আগের বছর স্টুডেন্ট ছিল 80 আর এবছরের স্টুডেন্ট হচ্ছে 50, তাহলে 50:80 হচ্ছে 8:5। এইটা হচ্ছে 2 বছরের, মানে এই বছরের থেকে আগের বছরের সাথে এই বছরের স্টুডেন্টের রেশিও। প্লাস আরেকটা হচ্ছে ইন্টারভেল মানে হচ্ছে মনে করো যে আমি তোমাদের মানে যে কোনো জায়গাতে যদি একটা শ্রেণী ব্যবধান থাকে 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এগুলো তোমাদের স্কুলের স্টুডেন্টদের মনে করো 10 থেকে মানে 40 থেকে 45 কেজির মধ্যে 5 জন আছে, 45 থেকে 50 কেজির মধ্যে 10 জন আছে। এইভাবে যদি আমি ভাগ করে দিই শ্রেণী ব্যবধানে, তখন তাকে আমি বলবো হচ্ছে ইন্টারভেল। এই হচ্ছে ডেটার হচ্ছে শ্রেণী বিভাগ। আচ্ছা, এর মধ্যে তোমাদের একটা শব্দ তোমরা খুব বেশিভাবে ইউজ করবে, সেটা হচ্ছে ভেরিয়েবল। হোয়াট ইজ ভেরিয়েবল? ভেরিয়েবল হচ্ছে কন্টিনিউয়াস টাইপ অফ ডেটা, যেটা সবসময় মানে চেঞ্জ হতে থাকে, ভেরিয়েবল। তো যে কোনো ডেটা যদি সেটা কন্টিনিউয়াস হয় তাকে আমরা বলি, এবং কোয়ান্টিটেটিভ হয়, অবভিয়াসলি কন্টিনিউয়াস এবং কোয়ান্টিটেটিভ হয়, তখন তাকে আমরা বলবো ভেরিয়েবল। সো দ্যাটস অল অ্যাবাউট ডেটা। তো আমরা এবার নেক্সট সেকশনে যাব আমাদের স্ট্যাটিস্টিক্সের, উইচ ইজ হিস্টোগ্রাম। মানে কতগুলো, তাহলে এখন আমরা দেখো স্ট্যাটিস্টিক্সের প্রথমে আমরা পড়েছিলাম, সো এটা স্ট্যাটিস্টিক্স মিনস ডেটা কালেকশন। তাহলে ডেটা কালেকশনের মধ্যে এই অংশগুলো আমাদের একটু ভাবতে হবে। নাও আচ্ছা, এবার আমাকে একটুখানি মানে এইগুলো তোমাদের লাগবে না, তবুও একটু জেনে রাখো না ডেটা কালেকশন কীভাবে হয়। ডেটা কালেকশন করে কীভাবে হয়? দুভাবে হয়। একটা হচ্ছে হাউসহোল্ড সার্ভে, অনেকগুলো মানে 3-4 ভাবে হয়। কোয়েশ্চেনিয়ার, আচ্ছা, আর হচ্ছে ইন্টারভিউ। আমরা দেখেছি মার্কেট সার্ভে করতে আসে আমাদের বাড়িতে লোকজন, দিদি আপনি এটা ইউজ করছেন, কতদিন ইউজ করছেন, কেমন রেজাল্ট পাচ্ছেন। সো দিস ইজ এ কাইন্ড অফ ডেটা কালেকশন। কোয়েশ্চেনিয়ার মানে আমাদের অনেক সময় সে মানে হেলথ থেকে লোকজন আসে, একটা বড় একটা ফর্ম দিয়ে বলে দিয়ে ভর্তি করুন, কতজন লোক আছে, কত তার বয়স, কোনো রোগ আছে কি না, কি আছে। সো দ্যাটস কল কোয়েশ্চেনিয়ার। ইন্টারভিউ মানে যখন মিডিয়া ডেটা কালেকশন করে, দেখবে ওরা অসংখ্য জায়গায় গিয়ে ইন্টারভিউ করে। সো দিস আর দ্য ওয়ে অফ ডেটা কালেকশন। এখানে তোমরা এগুলো পরবর্তী ক্ষেত্রে তোমরা আরও বড়োভাবে পড়বে। ইন দ্যাট কেস, ইন কালেক্টিং মানে ওয়েন ইউর কালেক্টিং ডেটা, তখন তোমাদের একটা ব্যাপার মনে রাখতে হবে যে ইন্ডিয়ার পপুলেশন 130 crore। তুমি 130 crore থেকে ডেটা কালেকশন করতে পারবে না, ইটস ইম্পসিবল। তখন তোমাকে স্যাম্পল ডিজাইন করতে হবে। হোয়াট ইজ স্যাম্পল? স্যাম্পল হচ্ছে এ গ্রুপ অফ অর আইটেম, মানে একটা ছোট্ট, মানে মনে করো তোমার 130 crore পপুলেশন, যদি ইন্ডিয়ার পপুলেশন ধরো, বা ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন ধরো 11 কোটি, তো তুমি 11 কোটিকে তো সার্ভে করতে পারবে না, তুমি তার মধ্যে নিয়ে নিলে 1000 জন, বা 11 কোটির একটা মানে রূপক হিসেবে তুমি নিয়ে নিলে হচ্ছে তার মানে 2%, 11 কোটি 2% কত হয় জানি না, মানে যাই হোক যেটাই হয়, সেটা হচ্ছে তোমার স্যাম্পল সাইজ। তাহলে একটা স্যাম্পল সাইজ মানে কি, তোমার বিশাল বড় পপুলেশনের একটা ছোট্ট অংশ যেটাকে তুমি স্যাম্পলিং করবে।
যার সাথে যাকে তুমি হাউস হোল্ড সার্ভে করতে পারো, যাকে তুমি কোয়েশ্চেনিয়ার করতে পারো, যাকে ইন্টারভিউ করতে পারো। তো তার মানে কি সেই যে তোমার যতটুকু পপুলেশনকে তুমি চুজ করছো, দ্যাটস কল্ড ইউর স্যাম্পল, অ্যান্ড চুজিং দ্য স্যাম্পল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি মনে করো একটা জায়গাতে হিন্দু, মুসলিম, শিখ সব আছে, তুমি শুধু হিন্দুকে স্যাম্পল করে গেলে, তো দ্যাটস নট দ্য প্রপার রিফ্লেকশন অফ দ্য পপুলেশন ইয়েট। তখন কি হবে, তুমি মুসলিম পপুলেশনকে ইগনোর করলে, খ্রিশ্চানদের ইগনোর করলে, শিখ করলে, তাহলে কি তোমার স্যাম্পল ডিজাইন বা স্যাম্পল সিলেকশন ঠিক হলো না। সো স্যাম্পল আমাদের চুজ করতে হবে খুব মাইনিউটলি। সো এখানে শুধু আমাদের জানতে হবে স্যাম্পল ডিজাইন কাকে বলে, তোমাদের জানতে হবে না, তোমাদের স্যাম্পল সাইজ কাকে বলে তাও জানতে হবে না, তোমাকে জানতে হবে স্যাম্পল কী। স্যাম্পল হচ্ছে একটা বিরাট বড় পপুলেশনের যতটুকু অংশ আমি চুজ করেছি আমার সার্ভে করার জন্য বা ডেটা কালেকশন করার জন্য, দ্যাটস কল্ড দ্য স্যাম্পল। সো হোয়াট ইজ স্যাম্পল, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ। এই ডিজাইন না লাগবে না। এবার হচ্ছে যে আমাদের ডেটা কালেকশনের ব্যাপারটা আশা করি কিছুটা বুঝতে পেরেছো। ডেটা কালেকশন তাহলে বোঝা গেল। এবারে ডেটা স্টোর, হাউ টু স্টোর দ্য ডেটা। ডেটাকে স্টোর করা হয় বিভিন্ন আকারে, বুক আকারে, রিপোর্ট আকারে, বা এক্সেল ফাইল হিসাবে, বা আরও আছে যেমন টেবিল হিসেবে, ম্যাপ হিসেবে, আর হচ্ছে দিস আর ফর্ম অফ স্টোরিং অফ ডেটা। এভাবে আমরা ডেটাকে স্টোর করতে পারি। তাহলে একটা এমন তোমাদের যদি জিজ্ঞাসা করি যে এমন একটা বইয়ের নাম বলো যেটা ডেটা কালেকশন করে, কি বলতে পারো? যেমন সেন্সাস অফ ইন্ডিয়া, এটা হচ্ছে একটা বই যেটা ডেটা কালেকশন করে। রিপোর্ট যদি বলি একটা রিপোর্ট বলো তো যেটা ডেটা কালেকশন করে বা যেটা কালেক্টেড ডেটাকে ডিসপ্লে করে, সেটা হচ্ছে যেমন মনে করো হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট, ইয়ারলি হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। এটা একটা দেশের হতে পারে, একটা রাজ্যের হতে পারে, একটা জেলার হতে পারে। সেন্সাস অফ ইন্ডিয়া তেমন একটা দেশের হতে পারে, রাজ্যের হতে পারে, জেলার হতে পারে। এক্সেল ফাইল হিসেবে আমরা ডেটা, মানে সফট কপি অফ ডেটা, এটা হলো সফট কপি। কেন এগুলো সফট কপি কেন? কারণ এগুলো সব হার্ড কপি, আর এটা হচ্ছে সফট কপি যেটা কম্পিউটারে ডাইরেক্ট কাজ করা যায়। টেবিল ফর্মে আমরা ডেটা কালেকশন করতে পারি। অনেক সময় ডেটাকে আমরা কিছু রিপোর্ট বানাই না, ডেটাটাকে টেবিল হিসাবেই রেখে দিই, সেটাকে অ্যানালাইজ কিছু করি না, দেন দ্যাটস কল্ড টেবিল। অ্যান্ড ম্যাপ হিসেবে আমরা ডেটাকে স্টোর করতে পারি। তোমরা দেখেছো ইন্ডিয়ার যখন ম্যাপ করেছিলে তখন তোমরা সয়েল ম্যাপ করেছিলে, ভেজিটেশন ম্যাপ করেছিলে, সমস্ত ম্যাপে তোমরা কী করেছিলে, কিছু না কিছু ডেটাকে তোমরা স্টোর করেছিলে। সো দিস আর দ্য কনভেনিয়েন্ট ফর্মস অফ ডেটা স্টোরেজ। এবার আমরা চলে আসবো কম্পাইলিং। হোয়াট ইজ কল্ড কম্পাইলিং অফ ডেটা। না দেখো, মনে করো একটা ছোট্ট উদাহরণ দিই যে তোমাকে একটা বিষয় না হচ্ছে কম্পাইলিং হচ্ছে যে মিক্সিং ডেটা ফ্রম ডিফারেন্ট সোর্স। মনে করো তুমি একটা ডেটা পেয়েছো পপুলেশন ডেন্সিটির উপরে, আর একটা ডেটা পেয়েছো সয়েল টাইপের ওপরে, আর একটা ডেটা পেয়েছো ল্যান্ড ফর্মের ওপরে। এবার এই ডেটাগুলো বিশাল ডেটা, তুমি এই ডেটা থেকে যতটুকু দরকার ততটুকু নিলে, এই ডেটা থেকে যতটুকু দরকার ততটুকু নিলে, এই ডেটা থেকে যতটুকু দরকার ততটুকু নিয়ে পরস্পরের সাথে মিক্স করে দিয়ে নিজের কাজ করলে, নিজের পারপাস করলে। সো দ্যাটস কল্ড কম্পাইলিং। আচ্ছা, এরপর হচ্ছে অ্যানালাইজিং ডেটা। এবার অ্যানালাইজিং মানে তোমরা যখন একটা আগে তোমরা পড়েছো বার গ্রাফ, পাই গ্রাফ এঁকেছো,
These are called the analyzing part of data. আরেকটা হচ্ছে রিপ্রেজেন্টিং। আচ্ছা, অ্যানালাইজ, আচ্ছা sorry, these are called the representation of data. Sorry, these are called representation of data. বার, পাই or others actually, এগুলো সবই। Now what is analyzing data? অ্যানালাইজিং হচ্ছে যে মানে তুমি বিশ্লেষণ করছো যে ডেটাটা কতটা সঠিক, হ্যাঁ, কতটা বাস্তবসম্মত, হ্যাঁ, বিভিন্ন রকম তার উপায় আছে, সেই উপায়গুলোর মাধ্যমে তুমি অ্যানালাইজ করছো, বিশ্লেষণ করছো ডেটাকে। দ্যাটস কল্ড অ্যানালাইজিং ডেটা। অ্যান্ড নেক্সট লাস্ট হচ্ছে কনক্লুড মানে রিপোর্ট তৈরি করা। তোমরা সবাই যখন রিপোর্ট মেকিং করেছো, যখন তোমরা লাস্টে সব বার পাই আঁকা হয়ে গেছে, তখন দেন ইউ হোয়াট ইউ ডু, একটা কোনো রিপোর্ট লেখো। একটা রিপোর্ট লেখো, তাতে তোমরা তোমাদের নিজস্ব মতামত দাও, হ্যাঁ, নিজস্ব কিছু বক্তব্য রাখো যে এরকম করলে এটা ভালো হতে পারে বা এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। দ্যাটস কল্ড দ্য কনক্লুশন পার্ট অফ স্ট্যাটিস্টিক্স। সো দিস ইজ অল স্ট্যাটিস্টিক্স অ্যাবাউট। হ্যাঁ, এবার আমাদের এবার কাজের জায়গাতে যেতে হবে। হ্যাঁ, এগুলো অনেক অকাজের কথা বলেছি। এবার কাজের জায়গা মানে প্রথমে আমাদের আছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রামে কীরকম ব্যাপারটা হবে, মনে করো তোমাকে এক মাসের তোমাকে আচ্ছা এক মাসে 30 দিন, তো 30টা রেনফল ডেটা দিয়ে দিল। রেনফল ডেটা অফ অগস্ট 2019, আমি বানিয়ে করছি, কিন্তু মেবি মানে তোমার ভাবো যে এরকম কোনো ডেটা আছে, তখন কীরকম হবে, যে মনে করো প্রথম দিন হয়েছিল অগস্ট মাসে কত দিন, জুলাই অগস্ট 31 দিন, তাহলে হচ্ছে প্রথম দিন হয়েছিল 300 মিলিমিটার, সরি 300 না, 150 মিলিমিটার, তারপরের দিন হয়েছিল 120, তারপরের দিন হয়েছিল 120, 110, হ্যাঁ, সো 100, দেন 105, 114, 115, 117, 120, হ্যাঁ, 125, 131, 145, এরম করে 31টা ডেটা আছে, ঠিক আছে। এবার আমাদের হিস্টোগ্রাম আঁকতে হবে। আমরা কি করব, ফার্স্টে এর হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু নেব। ফর এক্সাম্পল মনে করো এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 150 আর লোয়েস্ট ভ্যালু মনে করো 100, মনে করো, হ্যাঁ, এই যে 31 নম্বর যে ভ্যালুটা সবই 100 থেকে 150-এর মধ্যে ঘোরাফেরা করছে। আমরা এবার কি করব, যে এই যে 100 থেকে 150 ডেটাকে আমরা 5টা ক্লাসে ভাগ করে নেব। যেমন দেখো, মনে করো 100 থেকে 110, 110 থেকে 120, 120 থেকে 130, 130 থেকে 140, 140 থেকে 150। এবার 110 থেকে 100-র মধ্যে কটা আছে মনে করে নাও, আমি 31টা ডেটা এখানে আছে। তো যাই হোক, এখানে আমি দেখতে পাচ্ছি 100 থেকে 110-এর মধ্যেই একটা আছে, দুটো আছে, দুটো আছে। তো মনে করো 31-এর মধ্যে এখানে কটা ডেটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 31-এর মধ্যে মনে করো, এটা কিন্তু আমি সম্পূর্ণ আন্দাজে করছি, তোমরা করবে, তোমাদের 31-এর ডেটা দেওয়াই থাকবে। তো সেখানে তোমরা মনে করো 100 থেকে 110-এর মধ্যে 5টা ডেটা আছে, 5টা দিন 100 থেকে 110 সেন্টিমিটারের মধ্যে বৃষ্টিপাত হয়েছে।
110 থেকে 120-র মধ্যে মনে করো 6 দিন হয়েছে, 130 থেকে 7 দিন হয়েছে, তাহলে কত হলো? 11 আর সাথে 11 আর সাথে কত? 18। 140 থেকে 130 থেকে 140-এর মধ্যে মনে করো 8 দিন হয়েছে, তাহলে কত হলো? 11, 18 আর এটা 4-5 দিন হয়েছে, টোটাল 31 দিন হলো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্লাস বাউন্ডারি, এটা হচ্ছে নাম্বার অফ ডেজ বা ফ্রিকোয়েন্সি। ক্লাস বাউন্ডারি আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এবার তোমাকে হিস্টোগ্রাম আঁকতে হবে। আমাদের একটা এক্স অ্যাক্সিস দরকার, আমাদের একটা ওয়াই অ্যাক্সিস দরকার। এক্স অ্যাক্সিসে আমি শুরু করব আমার লোয়েস্ট ক্লাস বাউন্ডারি দিয়ে, হুইচ ইজ 100। এবার 1 সেন্টিমিটার করে নিয়ে নেব, 110, 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার, 120, সেটা তোমাদের দেখতে কেমন লাগে সেই অনুযায়ী হবে, 140, 150। এবার এখানে নিয়ে নেব 1 সেন্টিমিটার, কত আছে হাইয়েস্ট? 5 আর 8, তাহলে 8 সেন্টিমিটার পর্যন্ত নিতে হবে এখানে। নিচ্ছি আমি মোটামুটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এগুলো সব গ্রাফ পেপারের কাজ। তাহলে এবার প্রথমটার জন্য হচ্ছে 5, তারপরের জন্য হচ্ছে 6, তারপরের জন্য হচ্ছে 7, তারপরের জন্য হচ্ছে 8, আর তারপরের জন্য হচ্ছে আবার 5। So this is how histogram is formed. হ্যাঁ, এবার আমাদের এই হিস্টোগ্রামটার একটা নামকরণ করতে হবে, যে আয়তলেখ কী দেখাচ্ছে, যে অগাস্ট মাসে বৃষ্টিপাতের দিন সংখ্যা, হ্যাঁ, এরকমভাবে আমাদের পুরো ব্যাপারটাকে শেষ করতে হবে। তাহলে এটা হচ্ছে হিস্টোগ্রাম। এবার এইটা থেকেই যদি আমি পলিগন আঁকতে চাই, আমি কী করব? আমি এই যে একটা মানে টেবিল পেয়েছি, যদিও টেবিলটি জঘন্য দেখতে হয়েছে, কিন্তু তোমরা ভালো করে করবে। এখানে আমরা মিড ভ্যালু বের করব। Now what is mid value? It's the middle most value of the class boundary. 100 আর 110-এর মিডল মোস্ট ভ্যালু হচ্ছে 105, তাহলে এটার মিড ভ্যালু 105, এটার মিড ভ্যালু 115, এটার মিড ভ্যালু 125, এটার মিড ভ্যালু 135, এটার মিড ভ্যালু 145। তাহলে এবার আমি কি করব? তো পলিগন আঁকার সময় আমি আবার সেটা নেব, এবার মিড ভ্যালু নিয়ে করব আমি। তো আমি শুরু করি 100 থেকেই। এবার দেখো এখানে এইটা ছিল 110, তাহলে এর মাঝামাঝি এখানে নিশ্চয়ই 105 হবে, তাহলে এখানে হলো 105, এখানে হচ্ছে 115, এখানে 125, এখানে 135, এখানে 145। এবার আমি এদের মাথায় মাথায় বিন্দুগুলো বসাবো, অর্থাৎ এই যে স্কেলটা আমি আগের মতো এঁকে নিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার প্রথমটা ছিল 5, তাহলে 5 পয়েন্ট, তারপরটা ছিল কত? 6, 6-এর জন্য পয়েন্ট, তারপরটা ছিল 7, 7-এর জন্য পয়েন্ট, তারপরে ছিল 8, 8-এর জন্য পয়েন্ট, তারপরে ছিল আবার 5, 5-এর জন্য পয়েন্ট। এবার আমি এগুলোকে যোগ করে দেব। কী দিয়ে যোগ করব? না, স্কেল দিয়ে যোগ করবো, মানে রাইট দিস লাইক এরকম। আর এই অংশটাকে একটুখানি সহজ করে যোগ করে দেব অ্যাক্সিসের সাথে। সো দিস ইজ হাউ দ্য ফ্রিকোয়েন্সি পলিগন ইজ ফর্মড। ফ্রিকোয়েন্সি পলিগন, আর এটা হচ্ছে হিস্টোগ্রাম। এবার আমি লাস্টটা তোমার খেয়েছিলাম, মানে বলেছিলাম ফাইনাল শিট করতে, সেটা হচ্ছে ওজাইভ। ওজাইভ কি? ওজাইভ হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। হোয়াট ইজ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি? দেখো এটা হচ্ছে 5,
এই ক্লাসের ফ্রিকোয়েন্সিটি 5, এই ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও 5, এই ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, এই ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে 6 আর 5 11, এই ক্লাসের ফ্রিকোয়েন্সিটি 7, এই ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে 11 আর 7 18, এই ক্লাসের ফ্রিকোয়েন্সি 8, এই ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে 18 আর 8 26, এই ক্লাসের ফ্রিকোয়েন্সি 5, এই ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে 31। এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান টাইপ। আর একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হয় মোর দ্যান টাইপ। এটা হলো লেস দ্যান টাইপ, মোর দ্যান টাইপ। হোয়াট ইজ মোর দ্যান টাইপ কেস? এটার ফ্রিকোয়েন্সি কত? 5, লাস্ট শেষের দিক দিয়ে শুরু হবে, তাহলে এর মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 5 হবে। এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 8, তাহলে মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে 5 আর 8 13।